খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও এসএসসি উইমেন্স কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ ইমরুল কায়েস, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ, তোমাদের নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং ক্লাসে ফিনান্স অংশের প্রথম অধ্যায়ের আলোচনার শেষ অংশটি নিয়ে আজকে উপস্থিত হলাম। আমরা ইতিপূর্বে ফিনান্স ও ব্যাংকিং প্রথম অধ্যায়ের আরও 2টি ক্লাস করেছিলাম। সে 2টি ক্লাসে আমরা ফিনান্সের সংজ্ঞা, ফিনান্স এর শ্রেণীবিভাগ, ফিনান্সের গুরুত্ব এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা আজকে সেই প্রথম অধ্যায়ের 1.4-এর ফিনান্সের বা অর্থায়নের কারবার অর্থায়নের নীতি নিয়ে আমরা আলোচনা করব। আর কারবার অর্থায়নের নীতির পরপর আমরা কারবারি অর্থায়নের আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী নিয়ে আলোচনা করব। আর ক্রমোন্নয়নের ধারা, এই 3টা টপিকস নিয়ে আলোচনা করে আজকে আমরা আমাদের আলোচনাটা প্রথম অধ্যায়ের আলোচনাটা শেষ করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা প্রথম যে 2টো ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাস দুটোতে আমরা আলোচনার মধ্যে এনেছিলাম কারবারি অর্থায়নের সংজ্ঞা আর শ্রেণীবিভাগ। সেইগুলো তোমরা তোমাদের 1.2, 1.3, 1.1, 1.2, 1.3 এই আলোচনাগুলো ছিল, তোমরা অবশ্যই খুব ভালো মতো পড়ে নেবে। আমরা আজকে আলোচনা করব কারবার অর্থায়নের নীতি। কারবারি অর্থায়নের নীতি, আমরা আগে নীতি কি এটা একটু ছোট্ট বিষয় নিয়ে যদি আলোচনা করি, সেটা আমাদের আলোচনার বুঝতে আরও বেশি সুবিধা হবে। নীতি বলতে আমরা এখানে বোঝাচ্ছি যে নীতি হচ্ছে যে বিষয়গুলো একটা যে কোনো জিনিসের একটা অনুসরণযোগ্য যে আদর্শগুলো, সেগুলোকেই নীতি বলা হয়। তো আমাদের কারবার অর্থায়ন বেসিক্যালি 3টা নীতির ওপরে চলে। সেই প্রথম নীতিটা হচ্ছে তারল্য বনাম মুনাফা নীতি। আমি আমার ভাষায় বুঝাই বলি, তোমরা অবশ্যই বই পড়ে নেবে। আমি এর আগের ক্লাসেও বলেছি, আজকে আবার বলছি, বই পড়ার কোনো বিকল্প নয়। বই 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 মূল বইটাকে খুব ভালো মতো পড়লে তোমরা এমসিকিউতে যেমন ভালো করতে পারবে, ঠিক তেমনি তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলোও তোমরা চমৎকারভাবে লিখতে পারবে। তো সেই নীতির মধ্যে প্রথম নীতিটা হচ্ছে কারবারের তারল্য বনাম মুনাফা নীতি। আমি আমার ভাষায় আগে বুঝিয়ে বলি, বইয়ের ভাষায় পড়ে যাচ্ছি। আমাদের কারবারি অর্থায়নে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমাদের অর্থায়ন শব্দের অর্থ আমরা কি, অর্থায়ন শব্দের অর্থ হচ্ছে অর্থের আগমন এবং নির্গমন এর যে সুষ্ঠু ব্যবস্থাপনা, এটাকেই অর্থায়ন বলা হয়। অর্থাৎ একটা ব্যবসায়ে অর্থের আগমন ঘটবে বা আসবে, আবার বিভিন্ন প্রয়োজনে সেটা আমাদের কাঁচামাল ক্রয় হতে পারে, যন্ত্রপাতি ক্রয় হতে পারে, চলতি খরচ যেমন বেতন, ভাড়া ইত্যাদি উপযোগ খরচগুলোর এর ক্ষেত্রেও এটা আমাদের ব্যয় হতে পারে। সেই ব্যয়গুলো হলে সেটাকে আমরা কারবারি অর্থায়নের অর্থের নির্গমন বলে থাকি। এখন আমরা অর্থ ইনভেস্ট করলে, অর্থাৎ অর্থ যদি কারবারের বিনিয়োগ করি বা কোনো খাতে, লাভজনক খাতে যদি অর্থ বিনিয়োগ করি, তাহলে আমাদের ব্যাপক মুনাফা হবে। এখন এই ব্যাপক মুনাফার লোভে বা ব্যাপক মুনাফার ইচ্ছায় আমরা যদি আমাদের যতটুকু ক্যাপিটাল সবটুকুকে বিনিয়োগ করে হাতে কোনো তরল বা কোনো নগদ টাকা না রাখি, তাহলে সেটাও নিশ্চয়ই কোনো বুদ্ধিমানের কাজ নয়। আবার ভবিষ্যৎ নিরাপত্তার কথা চিন্তা করে সবটুকু অর্থই আমরা আমাদের হাতের কক্ষিগত করে রেখে দিলাম, কোনো লাভজনক খাতে বিনিয়োগ করলাম না, তাহলেও কিন্তু আমাদের ব্যবসায় পর্যাপ্ত মুনাফা হবে না। সেজন্য আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে, বা এই নীতিটা অনুসরণ করতে হবে যে আমাদের পর্যাপ্ত মুনাফা অর্জনের জন্য যতটুকু অর্থ বিনিয়োগ করা দরকার আমরা সবটুকু অর্থ বিনিয়োগ করব, বা যতটুকু করা দরকার ততটুকু বিনিয়োগ করব। আর ব্যবসার বিভিন্ন প্রয়োজন মেটাবার জন্য বা বিভিন্ন আপদ বিপদ বালা মুসিবত মেটাবার জন্য আমাদের যতটুকু তরল অর্থ বা নগদ অর্থ আমাদের সংরক্ষণ করে রাখা দরকার, সেটাকে আমরা সংরক্ষণ করে রাখব। এটাকেই বলা হয় তারল্য বনাম মুনাফা নীতি। আমি আমার ভাষায় বা খুব সাবলীল ভাষায় বলার চেষ্টা করলাম। আসো আমরা একটু পড়ে দেখি বইয়ে কী লেখা আছে। বইয়ে দেখতে পাচ্ছি একজন মুদি দোকানি তার প্রতিদিনের বিক্রয়লব্ধ নগদ আয়, অর্থাৎ তরল সম্পদ বা নগদ টাকা, সম্পূর্ণটাই কাঁচামাল ক্রয় ও আনুষঙ্গিক অন্যান্য ব্যয়ের কথা চিন্তা করে নিজের কাছে রেখে দিতে পারে, অথবা কিছু নগদ অর্থ কাঁচামাল ক্রয়ের জন্য রেখে বাকিটা ব্যাংকের অ্যাকাউন্টে জমা রাখতে পারে, যা নির্দিষ্ট সময়ে কিছু সুদ বা মুনাফা পাওয়া সম্ভব। এক্ষেত্রে দোকানিকে সিদ্ধান্ত নিতে হবে নগদ টাকা কি পরিমাণ নিজের কাছে রাখলে দৈনন্দিন প্রয়োজন মেটানো সম্ভব আর কি পরিমাণ ব্যাংকে রাখতে হবে। এই সিদ্ধান্তটা গ্রহণ যদি করা সঠিক হয়, তাহলে তারল্য বনাম মুনাফা নীতি এটা অবশ্যই একটি কার্যকর রূপ লাভ করবে। প্রয়োজনীয় নগদ অর্থ যখন ঘাটতি হবে, তখন ব্যবসার
ব্যাংকের থেকে ব্যবসায়ী টাকাটা তুলে সে প্রয়োজনে নগদ অর্থের প্রয়োজন পূরণ করবে। আবার যখন নগদ অর্থটা তার কোনো কাঁচামাল বা অন্যান্য আনুষঙ্গিক ব্যয় নির্বাহের কাজে প্রয়োজন হবে, তখন সেটা সেই কাজে সেখানে সেই অর্থটা ব্যয় করবে বা সেই অর্থটা ব্যবহার করবে। এদিক থেকে মুনাফা অর্জনের জন্য অর্থ বিনিয়োগ করা যেমন প্রয়োজন, আবার দৈনন্দিন পরিচালনার জন্য অর্থ সংরক্ষণ প্রয়োজন। ফলে এই যে নগদ অর্থ রেখে দেওয়াটা আর বিনিয়োগের মাধ্যমে মুনাফা অর্জন, অর্থাৎ তারল্য সংরক্ষণ এবং মুনাফা অর্জন, এই দুয়ের একটা সমন্বয় যদি ব্যবসায়ী করতে পারে তবে সেই ব্যবসাটা অত্যন্ত চমৎকারভাবে পরিচালিত হবে, যেটা কারবারি অর্থায়নের অন্যতম একটি মূলনীতি। তাহলে এই মূলনীতিটা সামারিটা কী দাঁড়াচ্ছে? সামারিতে মূল কথা এটা বলতে হচ্ছে যে একজন ব্যবসায়ী যদি তার নগদ অর্থ এবং মুনাফা অর্জনের জন্য বিনিয়োগকৃত অর্থ এই দুইটির সামঞ্জস্য একটা নীতি অনুসরণ করতে পারে বা এই দুইটা সুষ্ঠু ব্যবস্থাপনা করে সঠিকভাবে বিনিয়োগ এবং নগদ অর্থ সংরক্ষণ দুটো যদি সঠিকভাবে করতে পারে সিদ্ধান্ত গ্রহণ, তবে সেই নীতিটাকেই বলা হবে কারবারের তারল্য বনাম মুনাফা নীতি। শেষ কথায় একজন ব্যবসায়ীর উচিত সবটুকু বিনিয়োগ না করে কিছু নগদ অর্থ রেখে দেওয়া, আবার মুনাফা অর্জনের আশায় সে সবটুকু বিনিয়োগ না করে কিছু নগদ অর্থ রেখে দেওয়া, এটা যেমন করতে হবে। আবার সবটুকু নগদ অর্থ রেখে দিলাম, কিছুই আমি বিনিয়োগ করলাম না, তাহলে আবার মুনাফা হবে না। অর্থাৎ তারল্য অর্থাৎ নগদ অর্থ সংরক্ষণ এবং মুনাফা অর্জনের জন্য বিনিয়োগ, এই দুইয়ের একটি সুন্দর সামঞ্জস্য নীতি অবলম্বন করে ব্যবসা পরিচালনা করলে ব্যবসা অবশ্যই খুব লাভজনকভাবে ব্যবসাটি পরিচালিত হবে। পরের কথাটি, পরের যে খ নম্বরে যে নীতির কথা বলা আছে সেটাকে আমরা বলছি উপযুক্ততার নীতি। উপযুক্ততার নীতিটা কি? উপযুক্ত অর্থাৎ যখন যেটা প্রয়োজন তখন সেটা ব্যবহার করা, উপযুক্ততার নীতি। আমি এমনি আমার নিজস্ব একটা উদাহরণ দিয়ে বলি। ধরো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের উদ্দেশ্যে বলি, ধরো আমি আমার সন্তানের ছেলের স্কুলের বেতন দেব, এটা আমার একটা প্রয়োজন। আবার আমার বাড়ির আমার ব্যবসার জন্য আমার একটা মেশিনারিজ ক্রয় প্রয়োজন। এখন ছেলের স্কুলের বেতন দেওয়ার জন্য আমি যদি এটা চিন্তা করি যে আমি বাড়ির একটা জমি বিক্রি করে নিই, তারপরে ছেলের স্কুলের বেতন দেব, আর এবার সে বেতন পেয়ে নিই, আমি এবার সে ইয়ে থেকে নিই, বেতনটা পেলে আমি অফিস থেকে বেতনটা পেলে তাই দিয়ে আমি মেশিনটা কিনবো। তাহলে এই যে কথাটা, উদাহরণটা আমি দিলাম যে আমার স্কুলের বেতন দেওয়াটা একটা চলতি খরচ, অর্থাৎ চলতি মূলধন থেকে এই খরচটা করতে হবে, অর্থাৎ রেগুলার আয় থেকে রেগুলার ব্যয়টা করতে হবে। আর স্থায়ী কোনো সম্পত্তি বিক্রি করে বা স্থায়ী কোনোভাবে কোনো সম্পদ যদি অর্জন করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমার একটা স্থায়ী সম্পত্তির বিনিময়ে সেটা করলেই সেটা উপযুক্ত হবে। অর্থাৎ যে মূলধনটি, যে অর্থটি যে কাজের জন্য প্রয়োজন সেটা সেইখানে ব্যয় করাটাকেই বলা হয় উপযুক্ততার নীতি। অর্থাৎ আমি তোমাদেরকে বলি, আমাদের মূলধন দুই ধরনের মূলধন, একটা হচ্ছে চলতি মূলধন, একটা হচ্ছে স্থায়ী মূলধন। এই চলতি মূলধনটা কি? চলতি মূলধনটা একটা ব্যবসায় আমাদের দৈনন্দিন কার্য পরিচালনার, যেটাকে অপারেটিং ক্যাপিটাল বলা হয়। এই অপারেটিং ক্যাপিটালটাকে আমাদের দৈনন্দিন কার্য পরিচালনার জন্য যে মূলধনটা প্রয়োজন হয়, দোকান ভাড়া, দোকান কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল, আনুষঙ্গিক কাঁচামাল ক্রয়, এগুলো হচ্ছে আমাদের চলতি খরচের মধ্যে পড়ে। কিন্তু যন্ত্রপাতি ক্রয়, জমি ক্রয়, ভূমি ক্রয়, আসবাবপত্র তৈরিকরণ, এগুলো আমাদের স্থায়ী খরচের মধ্যে পড়ে বা স্থায়ী মূলধন। তার ফলে আমার এই যে দুই ধরনের মূলধন, তাহলে চলতি মূলধনটা ব্যবহার করতে হবে চলতি কাজে, চলতি খরচের কাজে, চলতি অপারেটিং কস্ট হিসাবে ব্যবহার করতে হবে। আর স্থায়ী মূলধনটা স্থায়ী সম্পত্তি অর্জনের কাজে ব্যবহার করতে হবে। তো এটাই হচ্ছে উপযুক্ততার। আসলে বইয়ে কী লিখেছে? স্বল্পমেয়াদী তহবিল, চলতি মূলধন এবং দীর্ঘমেয়াদী তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করা অর্থায়নের একটি নীতি। একটি ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে রাখার জন্য যে নিত্য প্রয়োজনীয় অর্থের প্রয়োজন হয় সেটি হচ্ছে চলতি মূলধন, যেমন কাঁচামাল ক্রয়, শ্রমিকদের মজুরি প্রদান ইত্যাদি। অন্যদিকে মেশিন ক্রয়, কারবারের দালান কোঠা নির্মাণ, এটা হলো স্থায়ী মূলধন। চলতি মূলধনের পরিমাণ কম হয় বলে এসব উৎস কম হয়, এটি স্বল্পমেয়াদী উৎস থেকে সংগ্রহ করা যায়। অর্থাৎ আমি স্বল্পমেয়াদী উৎস থেকে আমি যদি চলতি মূলধনটা সংগ্রহ করি তাহলে আমার এটা ব্যবসার জন্য অত্যন্ত লাভজনক হবে। বাণিজ্যিক ব্যাংক, বিভিন্ন অর্থায়ন প্রতিষ্ঠান, বিনিয়োগ ব্যাংক, ডিবেঞ্চার হোল্ডার, এই ধরনের উৎসগুলো দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে।
পক্ষান্তরে বিক্রয়লব্ধ অর্থ চলতি মূলধন ব্যবস্থাপনা করা উচিত। দীর্ঘমেয়াদী উৎস থেকে তহবিল সংগ্রহের জন্য ঋণদাতা প্রতিষ্ঠানগুলো অধিক হারে সুদ প্রদান করতে হয়, ফলে চলতি ব্যয় নির্বাহের জন্য দীর্ঘমেয়াদী উৎস হতে অর্থ সংগ্রহ করা হয়। তবে দেখা যায় উপার্জিত আয় হতে ঋণের সুদ পরিশোধ করা অসম্ভব হয়ে পড়ে। এজন্য আমাদের এই কোনটা কোন মূলধনটা স্বল্পমেয়াদী মূলধন কোন কাজে লাগাবো, দীর্ঘমেয়াদী মূলধন কোন কাজে লাগাবো, এই সিদ্ধান্তটা গুরুত্বপূর্ণভাবে নিতে পারাটাই উপযুক্ততার নীতি বলা হয়। এরপরে বলছে বৈচিত্র্যায়নের নীতি। বৈচিত্র্যায়নের নীতিতে আমি আমার খুব সহজ ভাষায় একটা উদাহরণ দিয়ে আমি শুরু করি। বৈচিত্র্য মানে একটু ভেরিয়েশন থাকবে। আমি যদি এমন একটা উদাহরণ দিই যে ধরে নাও আমার একটা বইয়ের দোকান আছে, আমি শুধুমাত্র স্কুল কলেজের বই বিক্রি করি। আর আমার পাশে আরেকজন দোকান আছে জনাব রহিমের, সে স্কুল কলেজের বইয়ের পাশাপাশি সে আরও কিছু বই বিক্রি করে। সে বইয়ের ধরনগুলো ধর্মীয় বই, গল্প উপন্যাস, নাটক, নভেল, তারপর শিশুতোষ বই, কার্টুন, ছড়া, কবিতা, এই বিভিন্ন ধর্মগ্রন্থ এসবের বই সে বিক্রি করে। এখন তোমরাই বলো কার দোকান সারা বছর বেচা কেনা হবে? আমার যেহেতু শুধু স্কুলের বই, আমার ওই প্রথম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, বড়জোর এপ্রিল পর্যন্ত বেচা কেনা হবে। বাকি দিনগুলোকে আমাকে বসে থাকতে হবে, কারণ আমি শুধুমাত্র স্কুলের বই সারা বছর বিক্রি হয় না। পক্ষান্তরে আমার পাশের দোকানদার, যার ভ্যারিয়েশন আছে, বৈচিত্র্যকরণ আছে, পণ্যের বিচিত্রতা আছে, সে সারা বছর ধরে সে ব্যবসা করতে পারবে। কেন? কারণ তার পণ্যের বৈচিত্র্যতার কারণে সে বিভিন্ন রকম পণ্য বিক্রি করতে পারে, সারা বছর ধরে তার চাহিদা থাকবে। স্কুলের বইয়ের চাহিদাও তার কাছে থাকবে, তার কাছে অন্যান্য বইয়ের চাহিদাও থাকবে। রাউন্ড দ্য ইয়ার সারা বছর ব্যাপী সে ব্যবসাটা করে যেতে পারবে। এটাকে বলা হয় বৈচিত্র্যায়ন বা বৈচিত্র্যায়নের নীতি। কারবারি অর্থায়নের ক্ষেত্রেও, আমাদের অর্থ বিনিয়োগের ক্ষেত্রেও এই বিষয়গুলো যদি একটু বিবেচনা করে বিনিয়োগ করা হয়, একটু চিন্তা করে যদি এই বিনিয়োগটাগুলো করা হয়, তাহলে অবশ্যই অনেক বেশি আর্থিকভাবে মুনাফা হওয়া সম্ভব। আমি আবারও বইয়ের দিকে একটু পড়ে দেখি বইয়ে কি বলছে। তহবিল বিনিয়োগের ক্ষেত্রে কারবারি পণ্য ও সেবা যতদূর সম্ভব বৈচিত্র্যপূর্ণ হলে কারবারের ঝুঁকি বণ্টিত হয়। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান অনিশ্চিত ভবিষ্যৎকে কেন্দ্র করে মুনাফা অর্জনের চেষ্টা করে, ফলে ব্যবসাকে নানামুখী ঝুঁকির সম্মুখীন হতে হয়। এই ঝুঁকিগুলো বিভিন্ন কারণে সৃষ্টি হতে পারে, যেমন অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট পরিবর্তন, বাজারে নতুন পণ্যের উপস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ, আকস্মিক ঘটনা, এসব বিভিন্ন কারণে আমাদের ব্যবসার রূপ ধরন পরিবর্তন করতে হতে পারে। সেই জন্য যদি আমরা স্থায়ীভাবে আমাদের কোনো নীতি থাকে যে বৈচিত্র্যকরণের কোনো নীতি নাই, তাহলে ব্যবসা অবশ্যই ক্ষতির সম্মুখীন হতে হবে। এসব পরিবর্তনের নিয়ন্ত্রণ করা বা এর জন্য প্রস্তুতি নেওয়া ব্যবস্থাপকের পক্ষ থেকে সাধারণত সম্ভব নয়, কারণ প্রাকৃতিক একটা ব্যাপার, কে কীভাবে বুঝবে বলো যে কবে কখন কোনটা হবে। সেজন্য সাধারণভাবে এটা মোকাবেলা করতে গেলে পূর্ব প্রস্তুতি অবশ্যই থাকতে হবে। এ ধরনের একজন ব্যবসায়ী যদি শুধু একটি পণ্যের ব্যবসা করে, তাহলে ব্যবসার মুনাফা অর্জন বেশ ঝুঁকিপূর্ণ হয়ে যায়। পক্ষান্তরে কারবারের পণ্য যদিও বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ হয়, তাহলে ঝুঁকি বণ্টিত হয়। অর্থাৎ কোনো একটি পরিস্থিতিতে পণ্যের বিক্রয় হ্রাস পেলেও অন্য একটি পণ্য বিক্রয় বৃদ্ধির মাধ্যমে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করা সম্ভব। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণটা তোমরা তোমাদের মতো করে ভালোভাবে পড়ে নেবে। এবার আমরা 1.5 অর্থাৎ আমরা আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী নিয়ে আলোচনা করব। আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী, আসলে ব্যবস্থাপকদের কাজ কি এটা নিয়ে আমরা আগে বলি। ব্যবস্থাপকদের কাজ হচ্ছে সুষ্ঠু ও সুন্দর সিদ্ধান্ত গ্রহণ এবং সেই গৃহীত সিদ্ধান্তটা বাস্তবায়ন করার জন্য যে কার্যপ্রক্রিয়া, সেটাকেই ব্যবস্থাপনার কাজ বলা হয়। আর যেহেতু আর্থিক সিদ্ধান্ত, অর্থ মানে আয় আর ব্যয়, তাহলে আর্থিক ব্যবস্থাপকদের দুই ধরনের কাজ, একটা হচ্ছে আয় সিদ্ধান্ত, একটা হচ্ছে ব্যয় সিদ্ধান্ত। ভেরি সিম্পল, এইটা খুবই সহজেই তোমরা এটা বুঝে যাবা। আয় সিদ্ধান্ত অর্থাৎ অর্থায়ন সিদ্ধান্ত, আরেক নাম আয় সিদ্ধান্তের আরেক নাম অর্থায়ন সিদ্ধান্ত। অর্থায়ন সিদ্ধান্ত জিনিসটা কি? খুব সহজ। অর্থায়ন সিদ্ধান্তটা অর্থাৎ আয় বলতে সাধারণত মূলধন তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে বোঝায়, যে আমি কিভাবে আমার ক্যাপিটালটা জোগাড় করব। ক্যাপিটাল জোগাড়ের অনেক উৎস আছে, নিজস্ব তহবিল থেকে হতে পারে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে ঋণ হতে পারে, ব্যাংক ঋণ হতে পারে, শেয়ার বিক্রির মাধ্যমে অর্থ হতে পারে, বিভিন্ন রকম ডিবেঞ্চারের মাধ্যমে অর্থ সংগ্রহ হতে পারে। আমি তোমাদেরকে বলেছিলাম যে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, এটা নিয়ে আমরা পরে একটা সুন্দর একটা ক্লাস নিয়ে নেবো ইনশাল্লাহ, এটা নিয়ে আলাদা একটা অধ্যায় আছে। তাহলে এই বিষয়গুলো কিভাবে কোথার থেকে আসবে
এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটাই হচ্ছে আয় সিদ্ধান্ত। আয় সিদ্ধান্ত বলতে মূলত তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে বোঝায়। অর্থায়ন সিদ্ধান্তের আওতায় তহবিল সংগ্রহের বিভিন্ন উৎস নির্বাচন এবং এই উৎসের সুবিধা অসুবিধা বিশ্লেষণ করে অর্থায়ন পরিকল্পনা গ্রহণ করা হয়। সাধারণত চলতি ব্যয় নির্বাহের জন্য স্বল্পমেয়াদী উৎস থেকে আর স্থায়ী ব্যয় নির্বাহের জন্য দীর্ঘমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ করা হয়। সাধারণত ব্যবসায়ী তহবিল সংগ্রহে মালিকের পক্ষে নিজস্ব পুঁজি এবং বিভিন্ন উৎস থেকে ঋণ গ্রহণের মাধ্যমে ব্যবসায় তহবিল সংগ্রহ করা যায়, যেটা আমি আগেই বলেছি। এছাড়া বড় কোম্পানিগুলো শেয়ার, আমি আগে এগুলো আলোচনা করেছি, এগুলো বলেছি, তারপরেও আমি তোমাদেরকে বলি যে আমি আরও সহজ করে বলি, মূল বইটা কিন্তু তোমরা পড়ে নেবে। আমাদের কথাগুলোই মূল বইতে লেখা আছে, একটু সাহিত্যিক ভাষায়, একটু বইয়ের ভাষায়, একটু পুস্তকি ভাষায়, কিন্তু তাই বলে ওখানে অবদ্ধ কোনো ভাষায় লেখা নাই যেটা আমরা পড়ে বুঝতে পারবো না। তাহলে কথাটা এমন দাঁড়াচ্ছে যে তহবিল সংগ্রহের অনেকগুলো উৎস আছে, সে উৎসগুলোর মধ্যে থেকে আমাদের বিচার বিবেচনা করতে হবে যে কোন উৎস থেকে আমার নেওয়া সম্ভব। আমার যদি নিজের টাকা থাকতে আমি ব্যাংকের থেকে লোন করি, তাহলে চিন্তা করে দেখো, নিজের টাকার কিন্তু কোনো সুদ দেওয়া লাগে না, কিন্তু ব্যাংক থেকে যদি লোন করি তাহলে সেখানে সুদ দেওয়া লাগে, তাহলে একটা মূলধনের জন্য একটা আলাদা ব্যয় হচ্ছে, এটা তো ঠিক না। তাহলে আমার কাঙ্ক্ষিত লভ্যাংশ কমে যাবে, কারণ সুদ প্রদান করতে গেলে কাঙ্ক্ষিত লভ্যাংশ কমে যাবে। এটা খুব সিম্পল একটা ব্যাপার। তো এইটা চিন্তা করে আমাদেরকে এই কাজটা করতে হবে যে কোথা থেকে আনলে আমাদের তুলনামূলক মূলধন সংগ্রহের ব্যয় কম হবে। শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, বিভিন্নভাবে বড় বড় কোম্পানিগুলো এদের মাধ্যম থেকে নিয়ে আসে। সাধারণত সাধারণ মানুষ নিজস্ব তহবিল নেয়, নাহলে তারপরে খোঁজে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারপরে খোঁজে ব্যাংক ঋণ, তারপরে অন্য কোনো খাতে যেতে পারে। তাহলে এই আয় সিদ্ধান্ত অর্থাৎ ব্যবসার মূলধন কোথা থেকে আসবে, এই সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়াকেই আয় সিদ্ধান্ত বলা হয়, যেটা আর্থিক ব্যবস্থাপকের অন্যতম একটা প্রধানতম কার্যাবলী। এইভাবে যদি আমরা সুন্দরভাবে সিদ্ধান্ত নিয়ে মূলধন তহবিল সংগ্রহ করে সেটা পর্যাপ্ত পরিমিত খাতে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের আয় ব্যয়ের সামঞ্জস্য থাকবে এবং সুন্দরভাবে ব্যবসা পরিচালিত হবে, মুনাফা সর্বাধিক হবে। এরপর বলছে ব্যয় সিদ্ধান্ত, অনুরূপ ঠিক সেম, যে আমরা কোন টাকাটা কোন কাজে ব্যয় করব। চলতি মূলধনের টাকা যদি চলতি ব্যয় করি, স্থায়ী মূলধনের টাকা যদি বড় বড় কাজে ব্যয় করে থাকি, তবে আমাদের এই সিদ্ধান্তটা নিতে হবে যে কোন খাত থেকে টাকা আসলে কোন খাতে ব্যয় করলে আমাদের অধিক মুনাফা হবে। একটি উদাহরণ এখানে দেওয়া আছে, একটা দর্জির দোকানের উদাহরণ দেওয়া আছে। একটি দর্জির দোকানের সেলাই মেশিন ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত একটি বিনিয়োগ সিদ্ধান্ত। এজন্য ব্যয় সিদ্ধান্তকে আরেক নাম হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত। অর্থাৎ টাকাটাকে আমি ব্যয় করব, কোথায়, কখন, কিভাবে, কতটুকু ব্যয় করব, কিভাবে ব্যয় করলে, কি খাতে ব্যয় করলে আমাদের বা কি বিনিয়োগ করলে আমাদের মুনাফা সর্বাধিক হবে, এই দিকটা লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, মুদি দোকানের আসবাবপত্র, রেফ্রিজারেটর ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত একটি ব্যয় সিদ্ধান্ত। উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য যন্ত্রপাতি, মেশিন ক্রয়, কারখানা নির্মাণের খরচ, এগুলো একটি এই যে ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের মাধ্যমে প্রত্যাশিত আগমন নির্গমন একটি পরিকল্পনা করতে হয়, টাকা আসবে কোথা থেকে এবং টাকা কীভাবে ব্যয় হবে, এর একটা প্ল্যানিং করতে হয়। পরিকল্পনা ছাড়া কোনো জিনিস সফল হতে পারে না। প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মেশিন ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয় যদি মেশিন দ্বারা প্রস্তুতকৃত পণ্য সামগ্রিক বিক্রয় পূর্বের তুলনায় বৃদ্ধি পায়, এতে করে মুনাফাও বৃদ্ধি পায়, নগদ প্রবাহ বৃদ্ধি পায় এবং সর্বমোট নগদ প্রবাহ যদি মেশিনের ক্রয় মূল্য থেকে বেশি হয় তবে সেটা অবশ্যই লাভজনক। অর্থাৎ এইভাবে আমরা কোন খাতে ব্যয় করলে আমাদের ব্যয়টা সর্বাধিক সদ্ব্যবহার হবে, মুনাফা সর্বাধিক হবে, ব্যয় সিদ্ধান্ত, এই যে চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ত নেওয়াটাকেই বলা হয় ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত, যেটা আর্থিক ব্যবস্থাপকদের কাজ। যারা অর্থ ব্যবস্থাপনার সংক্রান্ত আছে তারা এই কাজটা করে। এবং অন্যান্য সিদ্ধান্ত নামে আরেকটা সিদ্ধান্ত আছে এখানে, যদিও আমরা প্রথমে বলেছি দুইটি সিদ্ধান্ত, তো অন্যান্য সিদ্ধান্তের মধ্যে কয়েকটা আছে যে উপরোক্ত সিদ্ধান্ত দুটি আর্থিক ব্যবস্থাপকের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। এছাড়াও আর্থিক ব্যবস্থাপককে আরও দু একটা কাজ করতে হয় বা করতে হতে পারে, যেমন কী পরিমাণ কাঁচামাল ক্রয় বা প্রতিষ্ঠানের জন্য উপযোগী এবং সেই অর্থ কোথা থেকে সংগ্রহ করা যাবে, এই সিদ্ধান্ত চলতি বিনিয়োগ সিদ্ধান্ত বলা হয়। এই সিদ্ধান্তটাকে চলতি বিনিয়োগ সিদ্ধান্ত বলা হয়। এগুলো কিন্তু ভালো মতো পড়বে তোমাদের এমসিকিউতে বা ক মার্কে, যে জ্ঞানমূলক বা খতে অনুধাবনমূলক, এগুলোর জন্য কিন্তু এগুলো খুব ভালো মতো পড়তে হবে তোমাদের, এগুলো নিয়ে অবহেলা করার কোনো সুযোগ নাই। তারপরে বলছে দৈনন্দিন প্রয়োজন নির্বাহের জন্য কী পরিমাণ নগদ অর্থ রাখা উচিত, সেই সিদ্ধান্তটা গ্রহণটাও খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। আবার এসব উৎস থেকে তহবিল সংগ্রহ করা হয়েছে তাদের প্রাপ্য প্রদান করা আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই বিষয়টা একটু বুঝাই বলি, যেসব তহবিল থেকে
মূলধন সংগ্রহ করা যে তাদের প্রাপ্য, অর্থাৎ যদি নিজস্ব তহবিল হয় তাহলে তাদের আর কোনো প্রাপ্য নাই, বেঁচে গেলাম। কিন্তু যদি ঋণ হয়, যে কোনো ঋণ, ব্যাংক ঋণ হলে ব্যাংকের সুদ, এখন আমি 10 টাকা দিয়ে একটা 10 টাকা ঋণ হিসেবে নিয়ে আসলাম, সেই 10 টাকা ব্যবহার করে আমার লাভ হয়েছে 2 টাকা, কিন্তু সুদ দিতে হচ্ছে 3 টাকা, তাহলে আমার ওই 10 টাকা এনে কি কোনো লাভ হলো? হলো না, কারণ আমার 1 টাকা বেশি সুদ দিতে হয়েছে। ফলে আমার এইগুলো সিদ্ধান্ত নিতে হবে যে আমার কোথা থেকে আমার আয় বেশি আসবে, সেই সংগ্রহ ব্যয় কম হবে। এটাকেই আমাদের খুবই গুরুত্বপূর্ণ। যেসব উৎস থেকে তহবিল সংগ্রহ করা হয় তাদেরও একটা ব্যয় আছে, অর্থাৎ ক্যাপিটাল এর জন্য একটা মূলধনের জন্য একটা ব্যয় হয়। তো এই যে বিষয়গুলো আমাদের সুন্দরভাবে এই সিদ্ধান্তটা নিতে হবে। ব্যাংক ঋণ ও অন্যান্য ঋণ যেমন বন্ড, ডিবেঞ্চার ইত্যাদির মাধ্যমে তহবিল সংগ্রহ করা হলে যথাসময়ে পরিমিত পরিমাণ সুদ প্রদান করার সিদ্ধান্তটাও আর্থিক ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। একইভাবে শেয়ার বিক্রয়ের মাধ্যমে সংগৃহীত তহবিল ক্ষেত্রে প্রত্যাশিত হারে মুনাফা অর্জন ও লভ্যাংশ বন্টন এবং আর্থিক ব্যবস্থাপকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমাদেরকে প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা আমাদের আলোচনার। তোমাদেরকে আবারও বলি, একজন টিচার, আমরা যারা শিক্ষক, যত ভালো ক্লাসই নিই না কেন, তোমরা যদি বই পড়াশোনা না করো, এই লকডাউনের মধ্যে পড়ে বা এই কোভিড পরিস্থিতির মধ্যে পড়ে তোমাদের যে সবচেয়ে ক্ষতিটা হয়েছে, তোমরা মূল বই থেকে অনেক দূরে সরে গেছো। বড় জোর এই ক্লাসটা করবা, তাও কি করবা কিনা আমাদের ফিডব্যাক খুব একটা ভালো না। তোমাদের ক্লাসে অংশগ্রহণ দেখা যাচ্ছে না, অনলাইন ক্লাসে। এই ক্লাসটা করবা কি করবা না তার ঠিক নাই। তারপরেও তোমাদের মূল বইটা যদি তোমরা পড়ো, যত ভালো ক্লাস আমি নিই না কেন বা যত খারাপ ক্লাসে আমি নিই না কেন, তোমরা যদি মূল বইটা পড়ো তাহলে তোমাদের এই ধরনের কোনো সমস্যা থাকবে বলে আমি মনে করি না। আজকের আলোচনার শেষ টপিকস হচ্ছে 1.6, অর্থাৎ আমাদের এই যে ক্রমোন্নয়নের ধারাটা। এটা বড় আলোচনার কিছু নাই, এটা খুব সংক্ষিপ্ত একটা আলোচনা। এখানে কতগুলো সাল দেয়া আছে, ধীরে 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 কীভাবে এটা আজকের এই অর্থায়নটা আজকের অর্থায়নের রূপ লাভ করেছে, এটার একটা ছোট্ট আলোচনা এখানে দেওয়া আছে। এটা তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে। এখানে সপ্তদশ শতাব্দীর শিল্প বিপ্লবের পরপরই উৎপাদনের কৌশল পরিবর্তিত হয়, জটিল থেকে জটিলতর হয়, বিশেষায়িত এবং বিভাজিত প্রক্রিয়া শুরু হয়, স্পেশাল কিছু কাজবাজ শুরু হয় শিল্প বিপ্লবের পরপর সপ্তদশ শতাব্দীতে। এরপর থেকে বিভিন্ন প্রকার উৎকর্ষতা লাভ করে, উন্নয়ন ধারা চলতে থাকে এবং শুরু হয় কম্পিটিশান, প্রতিযোগিতা। এবং এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রত্যেকেই তাদের নিজস্ব অস্তিত্ব রক্ষার প্রতিযোগিতায় যখন টিকে থাকতে শুরু করলো, তখন এই অর্থায়নের ধারাবাহিকতাটা তখন তাদের খুব ভালোভাবে এইগুলো একটা চিন্তাভাবনা করে শুরু করতে হয়। এই জন্য অষ্টাদশ শতাব্দীতে ফিনান্স মূলত আর্থিক বিবরণী বিচার বিশ্লেষণ এর কাজ দিয়ে তাদের মূল কাজ শুরু করে। কারণ লাভ লোকসান নির্ধারণ, তারপর তোমার অর্থপ্রবাহ নির্ধারণ, অর্থের আগমন নির্গমনগুলো ঠিকঠাককরণ, এগুলোর বিষয়ে আমাদের ফিনান্সের প্রয়োজনীয়তা তখন দেখা যায়। এরপরে ধীরে ধীরে এইভাবে করে বেশ কিছু কার্যক্রম চলতে থাকে। চলার পর একটা পর্যায়ে এটা দেখা যায় যে 1930 সালের পূর্ববর্তী একটা দশক ছিল। এই সময়কালগুলোতে যুক্তরাষ্ট্রের কোম্পানির মধ্যেগুলোতে একত্রীকরণের প্রবণতা শুরু হয়। আর্থিক বিবরণী বিশ্লেষণ করে কোনো প্রতিষ্ঠানের সাথে কোন প্রতিষ্ঠানের সঙ্গে একত্রীকরণ হওয়া যায় আর কোনটার সঙ্গে যায় না, এই সিদ্ধান্ত নেওয়া হতো। ফলে এখানে একটা এই একত্রীকরণের ক্ষেত্রে ফিনান্সের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে লক্ষ্য করা যায়। 1930-এর দশক এই একত্রীকরণ প্রবণতা যুক্তরাষ্ট্রের যথেষ্ট সফলতা পায়নি। আগের দশকে একত্রীভূতকরণ অনেক প্রতিষ্ঠান পরের দশকে দেউলিয়া হতে শুরু করে। উপরন্তু 30 দশকে যুক্তরাষ্ট্রের চরম মন্দা শুরু হয়। অনেক লাভজনক প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্তের তালিকায় পড়ে যায়। সেমত অবস্থায় কারবারগুলো পুনর্গঠন করে কিভাবে প্রতিষ্ঠানগুলোকে দেউলিয়াত্ব থেকে রক্ষা করা যায় এ ব্যাপারে আর্থিক ব্যবস্থাপকগণ বিশেষভাবে দায়িত্ব পালন করতে থাকে। এ সময় থেকে শেয়ার বিক্রির মাধ্যমে অর্থায়নের প্রয়োজনীয়তা দেখা দেয়। এগুলো কিন্তু এমসিকিউতে খুব জরুরিভাবে তোমরা মনে রাখবে, এই সাল এবং কখন কোন সালে কোন জিনিসটা ঘটেছে কোন দশকে। এরপর 1930-এর পর 1940 দশক। এই 1940-এর দশকে এর সুষ্ঠুভাবে কারবার পরিচালনার জন্য তারল্যের প্রয়োজনীয়তা বিশেষভাবে উপলব্ধি হয়, অর্থাৎ নগদ অর্থপ্রবাহ বাজেট করে সুপরিকল্পিত নগদ প্রবাহের মাধ্যমে অর্থায়নের সেই দায়িত্বটা
পালন করে। এই দশকটাতে বাজেট প্রণয়ন প্রক্রিয়া বা অর্থায়নের আরও কিছু স্টেপগুলো এখানে উন্নয়ন সাধন করে। 1950-এর দশকের কথা বলা হচ্ছে। এই দশকে অর্থায়নের পূর্বের দৃষ্টিভঙ্গিটা সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায়, দিয়ে সর্বোচ্চ বিনিয়োগ, সর্বোচ্চ লাভজনক খাতে বিনিয়োগের জন্য প্রকল্প মূল্যায়ন করা শুরু হয়। প্রকল্প মূল্যায়ন করে তারা দেখা শুরু করে যে কোনটাতে বেশি লাভ হচ্ছে, সর্বোচ্চ লাভ কোথায়, সেইভাবে প্রকল্প মূল্যায়ন হয়। সুদূর প্রসারী প্রাক্কলনের মাধ্যমে উপযুক্ত দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে বিক্রয় বৃদ্ধি ও ব্যয় হ্রাস করে সর্বোচ্চ মুনাফা সর্বোচ্চকরণ প্রক্রিয়াটা তখন থেকেই শুরু হয়। আর এই ধারা অর্থায়নের সনাতন ধারা হিসেবে গণ্য হয়। তাহলে তোমাদের এখানে একটা প্রশ্ন আসতে পারে, কত দশকে অর্থায়নের সনাতন ধারা বলে গণ্য করা হয়? তোমরা তখন উত্তরটা এইভাবেই দেবে যে 1950 দশকে এটা হয়। 1960-এর দশক, এ সময় থেকে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়। আর একটা ছোট্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় কত দশকে বা কত সাল থেকে? সেক্ষেত্রে তোমরা এখানে খুব সুন্দরভাবেই দেওয়া আছে 1960-এর দশক থেকে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়। অর্থায়ন মূলধন বাজারকে অগ্রাধিকার দিতে শুরু করে। শেয়ার হোল্ডাররা কোম্পানির মালিকের ফলে শেয়ার হোল্ডারগণ সম্পদ বা শেয়ার বাজার দর সর্বাধিকরণ ছিল এই অর্থায়নের উদ্দেশ্য বা মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সফল করার ক্ষেত্রে নানা রকম আর্থিক বিশ্লেষণ কার্য শুরু হয়। অর্থায়নের ঝুঁকির ধারণা বুঝিয়ে দেয় যে মুনাফা বৃদ্ধির সাথে সাথে সাধারণত ঝুঁকিও বৃদ্ধি পায়, সুতরাং মুনাফা বৃদ্ধি সর্বদা কাঙ্ক্ষিত নাও হতে পারে। খুব সিম্পল, নো রিস্ক নো গেইন, কোনো ঝুঁকি নেই, কোনো সফলতা নাই। ফলে সফলতা বৃদ্ধির সম্ভাবনা যত বাড়তে থাকে ঝুঁকিও কিন্তু তত বাড়তে থাকে। ফলে এই বিষয়টা মাথায় রেখেই অর্থায়ন তখন থেকে তাদের সেইভাবেই পদক্ষেপ গ্রহণ করা শুরু করে। 1970-এর দশক, এই দশককে কম্পিউটারের দশক বলা হয় বা কম্পিউটার অধ্যায় শুরু হয় এইখানে, যা শুধু উৎপাদন কৌশলকেই নয়, কারবারি অর্থায়নকে পুরাপুরি পাল্টে দেয়। একদম টোটালি এটা একটা ম্যাথমেটিক্যাল টার্ম হয়ে দাঁড়ায়, অঙ্ক নির্ভর হয়ে ওঠে। বেশিরভাগ ক্ষেত্রে আর্থিক সিদ্ধান্তগুলো মূলত কম্পিউটারের মাধ্যমে নেওয়া হতো, সুচারুরূপে সম্পাদন করার প্রবণতা দেখা যায়, বিশেষ জনপ্রিয়তা পায় এই সময়। যেমন ঝুঁকির ধারণা এখন অনেকটা সঠিকভাবে পরিমাপ ও ব্যবস্থাপনা করা হয়। আগে তো অনুমান করা হতো, তারপর কম্পিউটারে ফর্মুলাতে ফেলে বা বিভিন্ন রকম প্রক্রিয়ার মধ্যে করে এটাকে একদম অ্যাকুরেট কত পার্সেন্ট ঝুঁকি হতে পারে একদম অ্যাকুরেট নির্ণয় করা একটা কৌশল শুরু হয়। এই সময় যেমন তাত্ত্বিক কারবারি অর্থায়নে নানা তত্ত্বের বিশ্লেষণ সমৃদ্ধ করেন, তাদের মধ্যে হ্যারি মার্কোটাইজ, মার্টিন মিলার, মডিগ্লিয়ানি ইত্যাদি এনাদের নাম উল্লেখযোগ্য। পরবর্তীতে 90-এর দশকে এসব তাত্ত্বিক গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে অর্থায়নের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য এরা আবার নোবেল পুরস্কারও পেয়ে থাকে। এরপরে 1980-র দশক, 1980-র দশকে প্রতিযোগিতা অনেক বাড়ে, ব্যবসা সম্প্রসারিত হয়। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য অর্থায়ন তার সনাতনী সকল দায়িত্ব পরিবর্তন করে নতুন রূপে অর্থায়ন আবির্ভূত হয়। এই সময় প্রাতিষ্ঠানিক বিভিন্ন প্রকল্পের মধ্যে মূলধনের সুদক্ষ বন্টন, প্রকল্পগুলো হতে অর্জিত আয় বিচার বিশ্লেষণ ছিল অর্থায়নের মূল বিষয়। এবং 90 পরবর্তী দশক এখনও পর্যন্ত চলমান, যেটাকে আমরা আধুনিক যুগ বলে থাকি। এই দশকে 90 দশকের দিকে আধুনিক যুগের যে সূত্রপাত হয়, সেই আধুনিক যুগে আমরা বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আত্মপ্রকাশ করে। বিশ্বব্যাপী আমদানি রপ্তানির প্রতিবন্ধকতাকে ব্যাপকভাবে হ্রাস পায়। এরা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মাধ্যমে এরা সুগঠিত রূপ লাভ করে। অর্থায়নও এই সময় পায় আন্তর্জাতিক রূপ বা আন্তর্জাতিকতা লাভ করে। একদিকে যেমন অর্থায়নের বিনিয়োগ সিদ্ধান্ত পৃথিবীর কোথায় কোন পণ্য প্রস্তুত করা কোন বা বিক্রয় করা লাভজনক হবে সেটা বিবেচনা করে। অপরদিকে বিশ্বের কোন মূলধনী বাজার কী প্রকৃতির, কোথা থেকে তহবিল সংগ্রহ করা লাভজনক, তাও অর্থায়নের বিষয়বস্তুতে পরিণত হয়। ফলে অর্থায়ন হলো ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার একটি প্রায়োগিক সমাধানের ক্ষেত্র, যা হিসাবরক্ষণ, অর্থনীতি ও অন্যান্য আর্থিক বিশ্লেষণের সংমিশ্রণ সৃষ্টি করেছে। যাই হোক, এই ছিল আমাদের অর্থায়নের যে উন্নয়নের ধারাবাহিকতা। সে 1930-এর একটা পূর্ব দশক যেটা ম্যানুয়ালি চলতো, তারপরে 1930-এর দশকের পর থেকে 1940 দশক, 50 দশক, 60 দশক, 70 দশক, 80 দশক এবং 90 দশকের পর থেকে নিয়ে আধুনিক যুগ পর্যন্ত ক্রমান্বয়ে আছে তোমাদের বইয়ে আলোচনা করা। আমি সংক্ষেপে আলোচনা করলাম, এগুলো আরও বিস্তারিত পড়বে, খুব চমৎকার করে পড়বে এবং এগুলো MCQ এর জন্য তোমরা আন্ডারলাইন করে পড়বে,
হাইলাইট করে পড়বে, এগুলো পড়াটা খুব ভালো একটা বিষয়। তো নবম ও দশম শ্রেণীর ফিনান্স যে ক্লাসের, সে ফিনান্স ক্লাসের প্রথম অধ্যায়ের আলোচনাটা আমি শেষ করলাম, চেষ্টা করেছি খুব ভালোভাবে শেষ করার। তারপরেও তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা থাকে, কোথাও কোনো ভুল মানে তোমাদের বুঝতে অসুবিধা হয়, তা ভিডিওটা বারেবার টেনে টেনে দেখো। দেখে যদি তোমার মনে হয় যে অমুক জায়গাটা বুঝি নাই, তোমরা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো, অথবা স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, যে কোনো জায়গায় দেখবা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে। ফোন নাম্বারে তোমরা সরাসরি আমাকে ফোন করেও যে বলতে পারো যে স্যার এটা বুঝি নাই, ওটা বুঝি নাই। আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য, মঙ্গল এবং কল্যাণ কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।